ঋতুজা এবার অখিলেশ আর মুক্তি সমস্ত কথা শুনে পেলে মুক্তিকে উচিত শিক্ষা দিয়ে দিল। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো প্রান্তিক আর কম্পাস মিলে সেই লোকগুলোর সাথে লড়াই করতে থাকে, কিন্তু ওই লোকগুলোর সাথে কিছুতে কম্পাস পেরে ওঠে না। ওরা বিহানকে সেখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু কম্পাস বারবার করে ওদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে, তারপরেও ও কম্পাস পারে না। ওরা এতগুলো লোক ছিল, এমনকি ওদের প্রত্যেকজনের হাতে বন্দুক ছিল, যার কারণে কম্পাস ওদের সাথে লড়াই করে পারছে না। কম্পাসকে ওরা ধাক্কা মেরে ফেলে বিহানকে যখন নিয়ে যেতে লাগলো, তখন কম্পাস বিহান স্যার বলে চিৎকার করতে থাকে। অন্যদিকে প্রান্তিকের লোকেরা অনেক ওদের সাথে লড়াই করে, কিন্তু কিছুতে কিছু হলো না। ওরা বিহানকে নিয়ে একটা গাড়ি করে পালিয়ে যায়, আর কম্পাস ওদের পিছন পিছন ছুটতে থাকে। এক পর্যায়ে কম্পাস কিছু দূর যাওয়ার পর মাটিতে পড়ে যায়, আর তখনই সেখানে প্রান্তিক গিয়ে পৌঁছায়। প্রান্তিক তখন কম্পাসকে বলতে লাগলো, কি শুরু করেছো তুমি, কি শুরু করেছো? এইভাবে গাড়িটার পিছন পিছন দৌড়ালে কি তুমি তোমার স্বামীকে বাঁচাতে পারবে? ওরা ওরা অনেক ভয়ঙ্কর ক্রিমিনাল, ওরা অনেক বড় বড় কর্মকাণ্ডের সাথে জড়িত। ওদেরকে ধরতে হলে না তোমার বুদ্ধিটা কাজে লাগাতে হবে, এইভাবে পেছন পেছন ছুটলে তো আর হবে না। এদিকে দেখা যায় ঋতুজা বলতে লাগলো, অখিলেশের গলা শুনতে পাচ্ছি, দেখি তো। এই বলে বাইরে বেরিয়ে আসলে তখন সে দেখতে পায় অখিলেশ মুক্তির সাথে কথা বলতে থাকে। তখনই ঋতু বলতে লাগলো, তুমি আবার আমাকে ঠকালে, এত বড় মিথ্যেটা বলতে পারলে? তার মানে ওই দিন মুক্তিই তোমাকে ফোন করেছিল? এদিকে অখিলেশ মুক্তিকে বলতে লাগলো, তুমি এখানে কেন এসেছো বলো, কেন এখানে এসেছো? তোমাকে না আমি নিষেধ করছি, এমনিতে আমার মন ভালো নেই বিহানের জন্য। বিহান কোথায় আছে, কেমন আছে, আমি কিছুই জানি না। মুক্তি তখন বলতে লাগলো, আমি বিহানের খবর শুনে, বিশ্বাস করো, আমি তোমার কাছে ছুটে এসেছি বিহানের জন্য না, আমারও মনটা কেমন করছে। অখিলেশ তখন বলতে লাগলো, শুনো, এত রাতের বেলায় তুমি এসেছো, যদি একবার ঋতু যা জানতে পারে তাহলে কি হবে তুমি বুঝতে পারছো? মুক্তি তখন বলতে লাগলো, কেন কেন অখিলেশ, তুমি এখনো মুক্তিকে ঋতুকে ভয় পাও? তখন অখিলেশ বলতে লাগলো, এখানে ভয় পাওয়ার কথা কেন উঠছে বলো, কেন উঠছে? তখন বলতে লাগলো, সত্যি তো, তুমি আগেও ভয় পেতে, এখনো ভয় পাও ঋতুকে। না হলে আগে তুমি এভাবে আমার সাথে লুকিয়ে চুরিয়ে দেখা করতে? আমরা যত দেখা করেছি, যাই কিছু করেছি, সব কিছু ঋতুর থেকে লুকিয়ে চুরি করেছি। তুমি বলো না, তোমার আর আমার এ সম্পর্কের জন্য কিন্তু ঋতুই দায়ী। না হলে ঋতু যদি তোমাকে ঠিক মতো সময় দিত, সব কিছু ঠিকভাবে করতো, আমি কি তোমাদের দুজনের মাঝখানে ঢুকে পড়তে পারতাম? পারতাম না। আর সবটার জন্য ঋতুই দায়ী। ঋতু কোনোদিন তোমাকে বুঝতেই চায়নি, তোমাকে সময় দিইনি, সেই জন্য আমি তোমাদের মাঝখানে ঢুকে পড়েছি। তখন অখিলেশ বলতে লাগলো, খবরদার খবরদার, তুমি আর একটা কথাও বলবে না। তুমি যে কি সেটা আমি বেশ ভালো করে জানি। প্লিজ তুমি এখান থেকে চলে যাও। তোমার মেসেজগুলি দেখতেই পাচ্ছ, আমি কোনো উত্তর দিচ্ছি না। তারপরে তারপরে তুমি কেন এখানে এসেছো? তখন বলতে লাগলো, শুনো, আমাকে একা দায়ী করবে না। এইদিকে কম্পাসকে ওই ক্লাবে নিয়ে আসে, আর সেখানে এনে বলতে লাগলো, তোমার হাতটা ভালো করে ব্যান্ডেজ করে নাও, তোমার হাতটা অনেকটা কেটে গেছে, তাতে না তোমারই ক্ষতি হবে, ইনফেকশন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাই প্লিজ দয়া করে হাতটা পরিষ্কার করো। তখন কম্পাস বলতে লাগলো, কেন কেন বিহান স্যারকে ওরা কেন নিয়ে গেছে? তখন প্রান্তিক বলতে লাগলো, তোমার মাথায় তো অনেক বুদ্ধি, আর তুমি ভালো ভালো জিনিসও বানাতে পারো, তাহলে বুদ্ধি লাগিয়ে কাজটা করো না। এভাবে কাজটা করলে কি তুমি তোমার স্বামীকে ওদের হাত থেকে বাঁচাতে পারবে? তখন কম্পাস বলতে লাগলো, আমি একটা ব্যাপার বুঝতে পারছি না, ওরা বিহান স্যারকে কিডন্যাপ করছে, কিন্তু ওরা মুক্তিপণ এখনো দাবি করেনি, তাহলে ওরা কেন কিডন্যাপ করছে বিহান স্যারকে? ওরা কি করতে চাইছে সেটাও তো বুঝতে পারছি না। প্রান্তিক তখন বলতে লাগলো, ওই কিডন্যাপাররা আমার মনে হচ্ছে বদলা নেওয়ার জন্য কিডন্যাপটা করেছে, ওরা কোনো ক্ষতিই করবে না। তাই তোমাকে বলছি, তোমার স্বামীকে যদি তুমি বাঁচাতে চাও, তাহলে তোমার বুদ্ধিটা কাজে লাগাও। বুদ্ধিটা কাজে লাগালে তাহলে তুমি তোমার স্বামীকে উদ্ধার করতে পারবে। আর আগে তোমাকে খুঁজে বের করতে হবে শত্রুটাকে। আমার তো মনে হয় শত্রুটা তোমাদের আশেপাশে বা তোমাদের বাড়ির মধ্যেই আছে। সেই শত্রুটাকে তুমি যতক্ষণ খুঁজে বের করতে না পারো, তখন তুমি তোমার স্বামীকে উদ্ধার করতে পারবে না। আর সেই শত্রুটার মুখোশ খুলতে হলে তোমাকে চুপচাপ তোমার কাজটা করে যেতে হবে। কম্পাস তখন বলতে লাগলো, আপনি কি বলছেন, এসব কি বলছেন? আপনি যে সত্যি কথা বলছেন, সেটা আমি বিশ্বাস করব কি করে? এ কথা বললে তখন প্রান্তিকের সাথে লোকগুলি বলতে লাগলো, ভাই কখনো কারো খারাপ কিছু করেনি, সব সময় উনি সব মেয়েদেরকে সুরক্ষা দেন,
কম্পাস তখন বলতে লাগলো, তাহলে তাহলে আপনি কেন ওই লোকগুলোর সাথে এত ভালোভাবে পরিচিত? তখনই বলতে লাগলো, ওই লোকগুলি কখন কি কাজ করে সমস্ত কিছু আমার ছেলেরা খবর রাখে, আর আমার যতটুকু পারি আমি লোকজনদেরকে রক্ষা করি ওই লোকগুলির হাত থেকে, সেই জন্য আমার ওদের সাথে পরিচিত। তখন কম্পাস বলতে লাগলো, তাহলে তাহলে আমি আমার বিহান স্যারকে কি উদ্ধার করতে পারবো? বিহান স্যারকে কি বাঁচাতে পারবো? তখন প্রান্তিক বলতে লাগলো, আমি যেটা বলছি সেটা করো, চুপচাপ যা করার করো, তুমি এখন বাড়ি ফিরে যাও। আর বাড়ি ফিরে গিয়ে ঠান্ডা মাথায় তুমি তোমার কাজটা সেরে ফেলো। তোমার স্বামী কোথায় আছে, কিভাবে তাকে বের করতে হবে সেটা তুমি মাথা থেকে বুদ্ধি বের করলে সবটা করতে পারবে। বুঝতে পারছো? বাস তখন বলতে লাগলো, ও বিহান স্যার ঠিক থাকবে তো? আমি বিহান স্যারকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারবো তো? প্রান্তিক তখনই বলতে লাগলো, আরে বাবা, তোমাকে আমি একটা কথা না বুঝিয়ে পারছি না। তোমাকে বলছি তো, তোমার শত্রুটা হয়তো তোমার বাড়িতেও লুকিয়ে থাকতে পারে। তাই তুমি যা করার সাবধানে করবে। আগে বাড়ির শত্রুটা ধরো, ওর মুখ থেকে তুমি না বাইরের শত্রুদেরকে ধরতে পারবে। বুঝতে পারছো? কম্পাস তখন বলতে লাগলো, ঠিক আছে, ঠিক আছে, আমাকে হেল্প করার জন্য। এদিকে মুক্তি বলতে লাগলো, শুনো অখিলেশ, আমি তোমাকে একটা কথা বলে রাখি, তুমি এখন এভাবে ভালো সাজছো কারণ তুমি তুমি তো ও ও এসব কর্মকাণ্ডের সাথে আমার সাথে জড়িত ছিলে, তাহলে তুমি এখন কি করে এইভাবে ভালো সাজার নাটকটা করছো? আমি তো একা জড়াইনি, সব কিছুর সাথে তুমিও জড়িত ছিলে। আর এখন এখন তুমি বলছো আমি কেমন? তোমার জানা হয়ে গেছে? তোমার যেহেতু জানা হয়ে গেছে, তোমাকে আমি একটা কথা বলে রাখি, তুমি কি ভেবেছো তুমি কম্পাসের বাবার সাথে কি কি করেছো? তুমি কি সবটা ভুলে গেছো? এই কথা বলার পরে তখন অখিলেশ বলতে লাগলো, শুনো মুক্তি, তুমি নাকি এসেছো আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য। বিহানের জন্য তোমার কষ্ট হচ্ছে, তাহলে এটাই তোমার সান্ত্বনা? চুপচাপ এখান থেকে চলে যাও, চলে যাও এখান থেকে। আর আমার সাথে না দেখা করতে আর আসবে না। বুঝতে পারছো? একবার যদি ঋতুজা সেটা জানতে পারে তাহলে ভয়ানক পরিস্থিতি হয়ে যাবে। আর তখনই ঋতুজা সেখানে চলে আসে, আর এসে বলতে লাগলো, কিচ্ছু হবে না, আমি সবটা জানি এবং বুঝি। অখিলেশ, তুমি আবারও আমাকে ঠকিয়েছো। অখিলেশ তখন কিছু বলার চেষ্টা করলে মুক্তি তখন হাসতে থাকে আর বলতে লাগলো, ঋতু তুই তুই এখানে? তখনই বলতে লাগলো, হ্যাঁ মুক্তি, তুই সত্যি বিহানকে নিয়ে চিন্তা করিস কিনা সেটা আমি জানি না, আর তুই কি কথা বলতে এসেছিস সেটাও আমি জানি না। এইভাবে রাতের বেলায় লুকিয়ে চোরের মতো কথা না বললে কি হয় না? যদি যদি এতই কথাবার্তা থাকে বাড়ির ভিতরে গিয়ে বল, লোকজন দেখলে কি বলবে? আমাদের বাড়িরে তো বদনামি হবে। আর আমি চাই না আমাদের বাড়ির উপর কেউ আঙ্গুল তুলে কথা বলুক। তাই তোদেরকে বলছি, যা কথা বলার ভিতরে গিয়ে বল। তখন মুক্তি বলতে লাগলো, না না ঋতু, তুই এটা বুঝতে পারছিস না, বিহানকে না আমি কতটা ভালোবাসি। কারণ ছোটবেলা থেকে বিহানকে আমি মানুষ করেছি, তুই মানুষ করিসনি। তাই বিহানের এই খবরটা পেয়ে না আমি এই অখিলেশের কাছে ছুটে আসতে বাধ্য হয়েছি, তার বাহিরে আর কিছু না। ও আর অখিলেশ, তোমাকে আমি একটা কথা বলে রাখি, তুমি এখন আমার সাথে এভাবে কথা বলছো, কিন্তু কম্পাসের বাবাকে যে কষ্টগুলি দিয়েছিলে সেগুলি কিন্তু তুমি আমার সাথে মিলে দিয়েছিলে, আর এখন তুমি ভালো মানসিকতা সাজার চেষ্টা করছো ঋতুর সামনে। তখন অখিলেশ বলতে লাগলো, শুনো মুক্তি, তুমি এভাবে কথা বলতে পারো না। তুমি কি কি করেছো সেটা আমি বেশ ভালো করে জানি। তুমি কম্পাসকে মেরে ফেলার চেষ্টা করেছিলে, তুমি এরপরও আমাদের বাড়ির অনেক ক্ষতি করেছো, তারপরও তুমি এত বড় বড় কথা বলছো। তখন ঋতুজা বলতে লাগলো, শুন, তোরা না এভাবে বাইরে ঝামেলা করিস না, তোরা। তারপরে ঋতুর মনে সন্দেহ হয়ে যায়। ঋতু তখন বলতে লাগলো, না, কম্পাসের সাথে আমাকে কথা বলতে হবে। এরপরে কম্পাসের কাছে গিয়ে এই মুক্তির কথাটা বলে। তখনই কম্পাস বুঝতে পারে মুক্তি পিছন থেকে খেলাটা খেলছে।